ভাই আপনারা কারা? আমার মতো নাবালক শিশুকে তুলে নিয়ে এসেছেন কেন? আর আপনাদের হাতে এসব অস্ত্র কি আসল নাকি নকল? একটা গুলি করি, তাহলে বুঝতে পারবি আসল নাকি নকল। না না, তার দরকার নেই। আমি এমনিতেই ঠিক আছি। আমাকে তুলে নিয়ে এসেছেন কেন? আমি কি করেছি? একটু পর বুঝতে পারবি তুই কি করছিস। আকাশকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। বেশ কিছুক্ষণ পর রুমের ভিতর প্রবেশ করলো জান্নাত এবং তার ভাই। আকাশ এক পলকে তাকিয়ে আছে জান্নাতের দিকে। এদিকে জান্নাত তার ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া, তোমাকে বলেছিলাম না একটা ছেলের কথা, এটাই হচ্ছে সেই ছেলে। কিরে, তুই নাকি বলছিস আমার বোনকে বিয়ে করবি? জামিরের কথা শুনে তো আকাশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলতে লাগলো, না মানে ভাই, আমি তো ওই সময় মজা করে বলেছিলাম ওনাকে। বন্ধুরা আমাকে বাজি ধরে বলেছিল, এর জন্য আমি বলেছিলাম। এটার জন্য আপনারা আমাকে তুলে নিয়ে এসেছেন? একবার যেহেতু ভুল করে ফেলেছিস, সেহেতু তোর সাথেই আমার বোনের বিয়ে দিব। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? যা তাড়াতাড়ি করে একটা কাজী ডেকে আন। আরে আরে ভাই থামেন, আগে আমার কথা তো শুনবেন, এরপর না হয় বিয়ে দিবেন আমার সাথে আপনার বোনকে। কি বলবি তাড়াতাড়ি বল, সময় নেই হাতে, একটা খুন করতে যেতে হবে। জামিরের মুখে খুন করার কথা শুনে আকাশ তো ভয় পেয়ে গেল। আর আমতা আমতা করতে করতে বলতে লাগলো, মানে আপনি মানুষকে খুন করেন? হ্যাঁ, আমি মানুষকে খুন করি। কেন, তুই আমার নাম শুনিস নাই নাকি? আমি জামিন মির্জা। আশা করি এখন আমাকে চিনতে পারছিস। তার মানে আপনি সেই মাফিয়া? না না, আমি আপনার বোনকে বিয়ে করব না। দরকার পড়লে 10 বছর জেল খাটবো, তবু আপনার বোনকে বিয়ে করব না। এ ভাইয়া। আহ, তুই কান্না করিস না বোন। একবার যেহেতু তুই বলেছিস এই ছেলেকে বিয়ে করবি, তাহলে এই ছেলের সাথেই তোর বিয়ে দিয়ে দিব। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। তাহলে আমার আব্বুকে ডেকে আনেন। আমাকে ধরে আনছেন কেন? ইস, তুই তো বেশ ফাজিলের ফাজিল, আমার মুখের উপর কথা বলিস। এই পিস্তলটা দে তো, শালাকে গুলি করে মেরে ফেলি। আমাকে মেরে ফেললে আপনার বোনকে বিয়ে করবে কে? পরে পরে তো আপনার বোন বিধবা হয়ে যাবে। তোর সাথে আমার বোনকে বিয়ে দিলাম না এখনো, আর তুই বলছিস আমার বোন বিধবা হয়ে যাবে? তো হবে না, আপনার বোন আমাকে ভালোবেসে ফেলেছে। এখন যদি আমাকে মেরে ফেলেন, আপনার বোনের মন তো বিধবা হয়ে যাবে। সো একটু ভেবেচিন্তে কাজ করেন। জান্নাত, তুই কি ছেলে পছন্দ করলি বলতো? দেখতে তো একদম পিচ্চি, আবার ফাজিলের ডিব্বা। তুই একজন মাফিয়ার বোন হয়ে কিভাবে এই ছেলেকে পছন্দ করলি? ভাইয়া, এই ছেলেকে যেহেতু আমার পছন্দ হয়েছে, আমি এই ছেলেকে বিয়ে করব। এখন যদি তুমি আমাকে এই ছেলের সাথে বিয়ে না দাও, তাহলে আমি আত্মহত্যা করব। এই না না, প্লিজ বোন আমার, তুই না খুব ভালো। আমি তো বলছি এই ছেলের সাথে তোর বিয়ে দিব। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে আন। আহ, আমার কথা না শুনে শুধু কাজই আর কাজই করতেছেন। তাড়াতাড়ি বল, তোর কথা শুনে এমনিতেই আমার মাথা গরম হয়ে গেছে। আমি আপনার বোনের সাথে আলাদাভাবে কিছুক্ষণ কথা বলতে চাই। আলাদাভাবে পরে কথা বলবি, আগে বিয়ে করিয়ে দেই তারপর। না না, তা তো হবে না। আগে আমি কথা বলবো, এরপর বিয়ে। ভাইয়া, সে যেহেতু বলতেছে আমার সাথে আগে কথা বলবে, তাহলে তাকে ছেড়ে দাও, দেখি সে কি কথা বলে। জামির আকাশকে ছেড়ে দিল। আকাশ চেয়ার থেকে উঠে বলতে লাগলো, ইস, 6 ঘন্টা একটানা চেয়ারে বসিয়ে রেখেছেন। আপনাদের কি মায়া দয়া নেই? চলেন আগে আপনার সাথে কথা বলে মিটমাট করে নেই। হ্যাঁ চলো। এই বলে জান্নাত পাশের রুমে যেতে যাবে, এমন সময় আকাশ বলতে লাগলো, আরে আরে, পাশের রুমে নিয়ে যাইতেছেন কেন? আমাকে ধর্ষণ করার জন্য নাকি? ছেলে মানুষকে আবার ধর্ষণ করা যায় নাকি? আর তুমি তো বলেছো যে আমার সাথে আলাদাভাবে কথা বলবে, তাই তো আমি তোমাকে পাশের রুমে নিয়ে যাইতেছি। আমি পাশের রুমে গিয়ে কথা বলতে পারবো না। আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমাকে প্রপোজ করব, এরপর বিয়ে করব। ইয়াহু, সত্যি বলতেছো তুমি? হ্যাঁ,
একদম 100% সত্যি বলতেছি। তুমি তো দেখতে চাঁদের চেয়েও সুন্দর। গোলাপ ফুলও তোমাকে দেখে লজ্জা পাবে। এমন একটা বউ পাবো আমি, যাক, ভাগ্যের ব্যাপার। আকাশ জান্নাতকে পাম দিয়ে ফুলিয়ে ফেলেছে। এদিকে জান্নাত মিটমিট করে হাসতেছে। জান্নাত তো বুঝতেই পারছে না আকাশ কেন পাম দিচ্ছে। গল্পের সাথে থাকেন, বুঝতে পারবেন আকাশ কেন জান্নাতকে পাম দিতেছে। চলো এখন তাহলে নিচে যাই। এই দাঁড়া, তোর সাথে আমার কয়েকজন বডিগার্ড যাবে। তুই যদি পালিয়ে যাস তখন আমার বোনের কি হবে? জান্নাত, তোমার ভাইয়া আমাকে সন্দেহ করতেছে, তুমি কিছু বলতেছো না কেন? ভাইয়া, আমি তো আছি ওর সাথে, সে কোথাও পালিয়ে যাবে না, তাই না আকাশ? হ্যাঁ জানেমান, আমি তোমাকে ছাড়া কোথায় যাব বলো তো? আর এই জায়গায় আমি ভালোভাবে চিনিও না। দেখেছো ভাইয়া, তোমার ছোট বোনের জামাই কত লক্ষ্মী, এরকম ছেলে তুমি আর কোথাও পাবে না। এ বলে জান্নাত আকাশের হাত ধরে চলে আসলো বাড়ির নিচে। গেটের সামনে আসতেই আকাশ বলতে লাগলো, এখানে দাঁড়াও, তোমাদের বাসায় তো গোলাপ ফুল আছে তাই না? হ্যাঁ, বাড়ির পেছনের দিকে গোলাপ ফুলের বাগান আছে, চলো এখানে যাই, তুমি না হয় ওইখানেই আমাকে প্রপোজ করবে। আহ জানেমান, তুমি কষ্ট করতে যাবে কেন? তুমি 2 মিনিট এখানে দাঁড়াও, আমি এক দৌড়ে যাইতেছি আর আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। এই বলে আকাশ চলে আসলো বাড়ির পিছনে। আশেপাশে একবার তাকিয়ে দেখে পিছনের গেটে তালা দেওয়া। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, যেভাবেই হোক এই মাফিয়ার বাড়ি থেকে বের হতেই হবে। আমাকে কোনোভাবে দেওয়াল টপকিয়ে বের হতে হবে। এই সব ভাবতেছে এমন সময় জান্নাতের ডাক। আকাশ, এতক্ষণ লাগে ফুল ছিঁড়ে আনতে? আহ জানেমান, তোমাকে সুন্দরভাবে প্রপোজ করব। বাগানের সবচাইতে সুন্দর ফুলটা নিব না তা কি করে হয়? তুমি 5 মিনিট ওয়েট করো, আমি বাগানের সবচাইতে সুন্দর ফুলটা নিয়ে আসতেছি। ঠিক আছে, নিয়ে আসো। আকাশ তাড়াতাড়ি করে দেওয়ালের উপর উঠে গেল আর জোরে চিৎকার করে বলতে লাগলো, জান্নাত, তুমি আর আমাকে খুঁজে পাবে না, আমি গেলাম, বিদায়। এই বলে আকাশ ওই পাশে লাফ দিয়ে নেমে গেল। নিচে নামতেই আকাশ দিল দৌড়। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে জান্নাত চিৎকার করতে লাগলো, ভাইয়া, আকাশ পালিয়ে যেতেছে, তোমরা কে কোথায় আছো? আকাশকে ধরে আনো, আমি আকাশকে বিয়ে করব। আমি তোকে আগেই বলেছিলাম আকাশ পালিয়ে যাবে, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। এখন তো দেখ। এই তোরা দাঁড়িয়ে কি করতেছিস? যা এখান থেকে। এই তোরা দাঁড়িয়ে কি করতেছিস? যেখান থেকে পারিস ওই পিচ্চিটাকে তুলে নিয়ে আয়। শালা আমার বোনকে এইভাবে ধোকা দিয়ে চলে গেল। এদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো একটা গলির ভিতর। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল আকাশ। লোকটা আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে এই সন্ধ্যাবেলায় দৌড়াদৌড়ি করছো কেন? মনে হচ্ছে তোমাকে পাগলা করে দৌড়ানি দিয়েছে। পাগলা কুকুর না চাচা, মানুষ খেকো। ডাইনোসর আর ডাইনোসরের বোন আমাকে দৌড়ানি দিয়েছে। ডাইনোসরের বোনের সাথে আমার বিয়ে দিবে বলে আমাকে তাড়া করতেছে। তুমি কার কথা বলতেছো? আর এই এলাকায় ডাইনোসর আসবে কোথা থেকে? আমি জামির মির্জার কথা বলতেছি। সে তো মাফিয়া, তার বোনের সাথে আমার বিয়ে দিবে বলে আমাকে তাড়া করতেছে। ও আচ্ছা, তুমি জামির মির্জার কথা বলছো। আমার সাথে আসো, আমি তোমাকে বাঁচাবো। এই বলে লোকটা আকাশকে নিয়ে ওই গলি দিয়ে হাঁটতে লাগলো। প্রায় 30 মিনিট এভাবে হাঁটার পর আকাশ বলতে লাগলো, কি ব্যাপার চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? সেই তো 30 মিনিট ধরে হাঁটাহাঁটি করতেছেন। তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাইতেছি, যাতে ওই মাফিয়ার লোকেরা তোমাকে ধরতে না পারে। ও আচ্ছা, চলেন তাহলে যাওয়া যাক। এই বলে লোকটা ঘুরে ফিরে আবার আকাশকে নিয়ে চলে আসলো জান্নাতের বাসায়। বাসার সামনে আসতেই আকাশ বুঝে ফেল এই এলাকা তার জন্য মোটো ঠিক না। সব জামিরের কথাই চলাচল করে। আচ্ছা, আপনি আবারও আমাকে ডাইনোসরের হাতে তুলে দিতে এসেছেন? আমি এখনই পালিয়ে যাব বলে আকাশ দিল ভোদর। এটা দেখে লোকটা চিৎকার করতে করতে বলতে লাগলো, জামির ভাই, আপনার বোনের জামাই পালিয়ে যাইতেছে।
লোকটার কথা শুনে জামি দৌড়ে বাসা থেকে বের হয়ে আসলো। এদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো বাস কাউন্টারে। এসে দেখে বাস দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশ কাউন্টারের লোককে বলতে লাগলো, ভাই, এই বাস কি চাঁদদীপুর যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, এখনই বাস ছেড়ে দিবে। আকাশ তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ল। এইদিকে জামির এবং তার লোকেরা খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আকাশকে পাচ্ছে না। বাস ছেড়ে দিল। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেল। আকাশের পাশে বসে আছে একজন ভদ্রলোক। আকাশকে হাঁপাতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আকাশ লোকটার দিকে ভালোভাবে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এই লোকটাকে ও কিছু বলা যাবে না। আবার যদি ওই লোকটার মতো এই শালা ও জামির মির্জাকে খবর দেয়, তখন তো আমার বেহাল অবস্থা হয়ে যাবে। 2 বার পালিয়ে এসেছি তার বাসা থেকে। আরে চাচা, আমার বন্ধু বান্ধব আমাকে দৌড়ানি দিয়েছে, তাই আর কি আমি চলে যাইতেছি আমার নানা বাড়িতে। ও আচ্ছা। আকাশ আর কিছু বলল না, চুপচাপ বসে রইল সিটে। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো চান্দিননগর তার এলাকায়। হাঁটতে হাঁটতে চলে আসলো 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। এসে দেখে তার সকল বন্ধু বান্ধব বসে আছে। সবগুলোকে পিছন থেকে মারতে লাগলো কিল খুশি, আর বলতে লাগলো, শালা, তোদের জন্য আজকে আমাকে জামিন মির্জা তুলে নিয়ে গেছে। আল্লাহ ভালো জানে, যদি আমার খবর পায় তাহলে তো আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাবে। আরে শালা, পুরো ঘটনা খুলে তো বলবি কি হয়েছে। আর এই জামিন মির্জা আবার কে? শালা, জামিন মির্জা হচ্ছে তোর বাপ। আমার আব্বুর নাম তো জামিন মির্জা না, আমার আব্বুর নাম হচ্ছে সাইফুল চৌধুরী। তুই এত তাড়াতাড়ি আমার আব্বুর নাম পাল্টে ফেললি? ভাই, এবার থাম তুই, আমি মজা করতেছি না। আগে আমার কথাগুলো শোন। হ্যাঁ বল, এখন কি বলবি? আর তোর ফোন কোথায়? এতবার ফোন দিলাম, রিসিভ করলি না কেন? আমার ফোন তো ওই জামির মির্জার ছোট বোন রেখে দিয়েছে। শালা, তুই বারবার জামির মির্জা করতেছিস। এই জামির মির্জাটা আবার কে? জামির মির্জা হচ্ছে একজন মাফিয়া কিং। সৈয়দনগর তার বাসা। দুপুরের দিকে আমরা পার্কে বসেছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ মনে আছে। কেন, কি হয়েছে পার্কে? তোরা যে আমার সাথে বাজি ধরেছিলি একটা মেয়েকে ফুল দিয়ে প্রপোজ করার জন্য, ওই মেয়েটাই হচ্ছে ওই মাফিয়ার ছোট বোন। এখন তো ওই মেয়েটা আমাকে ছাড়তেছে না। তার ভাইকে বলে আমাকে তুলে নিয়ে গেছে তার বাসায়, আমাকে নাকি বিয়ে করবে। শালা, এত বড় সুযোগ মিস করে ফেলবে। আমি হলে তো করে ফেলতাম বিয়ে। এখন কি করবি যদি আবার ওই মাফিয়ার লোকেরা তোর বাসায় চলে আসে তখন? জানি না কি করব। আমি বাসায় যাই, যদি তোদের ফোন দেয় আমার ফোন দিয়ে, তাহলে তোরা ফোন রিসিভ করবি না। আর ফোন রিসিভ করলেও আমার ঠিকানা বলবি না। চিন্তা করিস না দোস্ত, তোকে বাস দেওয়ার জন্য আমরা রেডি আছি। তুই বাসায় যা। আকাশ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার ছোট বোন নীলুফা এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আমু, তোমার গুণধর ছেলে এসেছে। তাকে কি করবো? দরজার বাইরে দাঁড়িয়ে রাখবো নাকি ভিতরে আসতে দিব? দরজার বাইরে দাঁড় করিয়ে রাখ। সারাদিন বাইরে টই টই করে ঘুরে বেড়ানো, বের হয়ে যাবে। আম্মু, তোমার ছেলে ডাইনোসর এবং ডাইনোসরের বোনের হাত থেকে বেঁচে ফিরেছে, এটাই অনেক ভাগ্য। আমি ঘরের ভিতরে আছি। তুই যদি হাতির দৌড়ানি খেয়ে আসিস তবুও তোকে ঘরে ঢুকতে দেব না। নীলুফা, দরজা লাগিয়ে দে। নীলুফা দরজা লাগিয়ে দিল। এদিকে আকাশ বসে আছে বাহিরে। চলুন জান্নাত এবং তার ভাই জামির মির্জার খবর দেখে আসি। ভাইয়া, যে করেই হোক ওই ছেলেকে আমার লাগবে, মানে লাগবেই। যেখান থেকে পারো ওখান থেকেই তুলে নিয়ে আসো। আচ্ছা, একটা কথা বলতো, এই ছেলের সাথে তোর কোথায় দেখা হয়েছিল আজকে? আমি তো গিয়েছিলাম চান্দিনগর পার্কে আমার বান্ধবীর সাথে, ওইখানেই দেখা হয়েছে তার সাথে। তুই কোনো চিন্তা করিস না। একবার যখন ওই ছেলেকে বলেছিস তুই বিয়ে করবি, আমি ওই ছেলের সাথেই তোর বিয়ে দিয়ে দেব, যে করেই হোক। ঠিক আছে ভাইয়া, এখন রাত হয়েছে, এখন আর কোনো কিছু করা লাগবে না। যাও রুমে গিয়ে ফ্রেশ হও। জামি চলে গেল তার রুমে। এদিকে আকাশ বসে আছে দরজার বাহিরে।
রাত 9টা। আকাশের আব্বু আসলো। আকাশকে বাইরে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তুই বাইরে বসে আছিস কেন? রুমে যা। আব্বু, সারাদিন একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছি বলে আমাকে আর রুমে ঢুকতে দেয় না। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি এখানে। কি, তুই 2 ঘন্টা ধরে বসে আছিস? আমাকে একবার ফোন দিলে পারতি। দাঁড়া, আজকে আমি আর তুই যুদ্ধ লাগাবো। হ্যাঁ আব্বু, যুদ্ধ লাগতেই হবে। ওরা দুইজন আমাদেরকে সবসময় এইভাবে বাহিরে রেখে অত্যাচার করে। এই অত্যাচার মানি না, মানব না, মানি না, মানব না। আকাশের আব্বু কলিং বেল দিতেই আকাশের ছোট বোন নীলুফা এসে দরজা খুলে দিল। এদিকে আকাশ তার আব্বুর পিছনে লুকিয়ে পড়ল। নীলুফা এটা দেখে একটা হাসি দিল। আব্বু, আকাশ বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। কেন আমার ছেলে বাড়ির ভেতরে ঢুকতে পারবে না? আম্মু বারণ করেছে, তাই ঢুকতে পারবে না। আমি বাড়ির ভিতর ঢুকবো, কেউ বাধা দিতে পারবে না। আব্বু, স্লোগান শুরু করো। বাপ ছেলে যদি আর একটু সামনে এগিয়ে আসো তাহলে এই গরম খুন্তি লাগিয়ে দেব। আকাশ এবং তার আব্বু স্লোগান শুরু করতে লাগলো। এদিকে আকাশের আম্মু রান্নাঘর থেকে রান্না করা খুন্তিটা গরম করে এনে রাগী চোখে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, তুমি সামনে এগোচ্ছ না কেন? কেন? সামনে তাকিয়ে দেখ, তোর জম দাঁড়িয়ে আছে। এক পাশ সামনে এগিয়ে গেলে আমাদের এই বাড়ি থেকে ছাড়া করবে। আকাশ সামনে তাকিয়ে দেখে তার আম্মু দাঁড়িয়ে আছে, হাতে রান্না করার খুন্তি নিয়ে। দুজন দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু রান্না করা শেষ করে এসে বলতে লাগলো, নীলুফা, এখন কয়টা বাজে রে? এই তো আম্মু, রাত 10:25 বাজে। এই যে মহারাজ, আপনার প্রতিদিন অফিস ছুটি হয় 8টার সময়। আপনি এই 2 ঘন্টা কোথায় থাকেন এটা বলেন। আর আকাশ, তোকে একটু পরে দেখতেছি। না মানে ওই আর কি, একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেই। ও আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দাও নাকি পাশের বাসার ভাবির সাথে রসের কথা বলো? ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তো দেখি আমি। এ কথা শুনে আকাশের আব্বু চুপ করে রইল, আর কিছু বলল না। এবার আকাশের পালা। হাতে বিছানার ঝাড়ুটা নিয়ে বলতে লাগলো, এখন তুই বল, সারাদিন কোথায় কোথায় ঘুরেছিস আর কয়টা মেয়েকে প্রপোজ করেছিস? আসলে আম্মু, আজকে বড় একটা ঘটনা ঘটে গেছে। তোমাকে বললে তুমি হয়তো বিশ্বাস করবে না। ও আচ্ছা, তোর আবার সেই নাটক শুরু হয়ে গেছে। আচ্ছা বল, আজকের তোর নাটকটা শুনি, এরপর না হয় বিচার করব। আর তুমি কান ধরে উঠবোস করতে থাকো যতক্ষণ আকাশের কাহিনী না শেষ হবে। ছেলেমেয়ের সামনে তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। তাড়াতাড়ি কান ধরে উঠবোস করো। আকাশ, তোর কাহিনী শুরু কর। এরপর আকাশ তার পুরো কাহিনীটা বলতে লাগলো তার আম্মুকে। বেশ কিছুক্ষণ বলার পর আকাশের আম্মু ঠাস ঠাস করে আকাশের পিঠে 2টা বাড়ি মেরে দিল ঝাড়ুটা দিয়ে, আর বলতে লাগলো, তোর আর চাপাবাজি গেল না, তাড়াতাড়ি রুমে যা। আজকে তোদের বাপ ছেলের খাবার নেই। নীলুফা, তাড়াতাড়ি খাবার টেবিলে যা। খাওয়া দাওয়া শেষ করে খাবারগুলো ফ্রিজে রেখে দে। ঠিক আছে আম্মু। এ বলে নীলফা চলে গেল খাবার টেবিলে। এদিকে আকাশ এবং তার আব্বু দুজন চলে গেল দুজনের রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:42 বাজে। এটা দেখে আকাশ বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর নীলুফা খাবার নিয়ে আসলো আর বলতে লাগলো, আকাশ ভাইয়া, এই নাও তোমার খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে আম্মু সে আবার বকা দিবে। আকাশ তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে খাবারগুলো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আকাশের আব্বু অফিসের জন্য রেডি হয়ে নিচে আসলো। টেবিলের উপর ফোনটা রেখে খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আব্বুর ফোনটা বেজে উঠল। নীলুফা, তুই তোর আব্বুকে খাবার দে, আমি দেখে আসি কে ফোন দিয়েছে। আমার ফোন হয়তো বাজতেছে, তোমার যেতে হবে না, তুমি বসো, আমি দেখে আসতেছি। চুপচাপ এখানে বসে থাকো। এই বলে আকাশের আম্মু চলে গেল টেবিলের সামনে। ফোনটা হাতে নিতেই দেখে অচেনা নাম্বার।
কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? আপনি কে বলতেছেন? আপনি তো আগে ফোন দিয়েছেন। এটা কি আকাশের আব্বুর নাম্বার? হ্যাঁ, এটা আকাশের আব্বুর নাম্বার। কেন, ওনাকে কি প্রয়োজন? ওনাকে প্রয়োজন না, ওনার ছেলে আকাশকে প্রয়োজন। একটু আকাশকে ফোনটা দিবেন, তার সাথে কথা বলবো। আপনি কে আর আকাশকে কেন চাই? আমি হচ্ছে জান্নাত। আকাশের সাথে আমার কালকে রাতে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আকাশ পালিয়ে গেছে। ও আচ্ছা, তুমি তাহলে সেই মেয়ে আমার পিচ্চি নাবালক ছেলেটাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইছো? আমি তোমার নামে মামলা করব। মামলা করেন আর যাই করেন না কেন, আগে আপনার ছেলের সাথে আমার বিয়ে দেন। আমি আমার ছেলেকে বিয়ে দেব না তোমার মতো ডাইনির সাথে। এই বলে আকাশের আম্মু ফোনটা কেটে দিল আর বকবক করতে করতে চলে গেল খাবার টেবিলে। আকাশের আম্মুর বকবক শুনে বলতে লাগলো, কি হয়েছে? কে ফোন দিয়েছিল? ওই তো জান্নাত নামের মেয়েটা ফোন দিয়েছিল। আমার পিচ্চি নাবালক আলাবোলা ছেলেটাকে বিয়ে করতে চাইতেছে। আচ্ছা করে বকে দিয়েছি। ভালো করেছো। খাওয়া দাওয়া শেষ করে আকাশের আব্বু চলে গেল অফিসে। এদিকে জান্নাত তার ভাইয়ের কাছে আসলো আর বলতে লাগলো, ভাইয়া, আমি আকাশের আব্বুর নাম্বারে ফোন দিয়েছিলাম। ওপাশ থেকে একটা মহিলা আমাকে যা নয় তাই বলেছে, তুমি কিছু একটা করো। চল তো আমার সাথে, আজকে ওই আকাশের বাচ্চাকে দেখে নিব। চান্দিননগর এলাকায় গিয়ে জিজ্ঞেস করি যদি ওইখানে তার কোনো খোঁজ খবর পাই। হ্যাঁ চলো তাহলে। এই বলে জামির এবং জান্নাত চলে আসলো নিচে। গাড়িতে বসে আছে এমন সময় জামিরের সকল চেলাপেলে এসে গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর জামির চলে আসলো চান্দিননগর এলাকায়। গাড়ি থেকে নেমে চাওয়ালাকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, এই এলাকার কি আকাশ নামের কোনো ছেলে আছে? হ্যাঁ ভাই, আকাশ নামের ছেলে তো 5-6টা আছে। আপনি কোন আকাশকে খুঁজতেছেন? তার আব্বুর নাম বলেন, তাহলে আমি তাদের বাসাটা কোথায় বলে দিচ্ছি। তার আব্বুর নাম তো আমরা জানি না। ওই তো একজন আকাশ আসতেছে, দেখেন সে কিনা। জামির আকাশের দিকে তাকাতে দেখতে পেল আকাশ এদিকে আসতেছে। এদিকে আকাশ জামিরকে দেখে উল্টো দৌড়াতে লাগলো। জামিরও আকাশের পিছু পিছু দৌড়াচ্ছে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর জামির হাঁপিয়ে গেল, কিন্তু আকাশকে ধরতে পারল না। এদিকে আকাশ চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই নীলুফা এসে দরজা খুলে দিল। আকাশকে এভাবে হাঁপাতে দেখে বলতে লাগলো, কি হয়েছে ভাইয়া, এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? আর বলিস না, ওই জান্নাত তার ভাইকে নিয়ে এসেছে আমাদের এলাকায়। খোঁজাখুঁজি করতেছে আমাকে। এখন আমি কোথায় যাব? এক কাজ কর, তুমি তোমার এক বন্ধুর বাসায় চলে যাও। ওরা যদি আমাদের বাসায় আসে তাহলে আমি বুঝিয়ে সুঝিয়ে না হয় তাদেরকে বের করে দিব এ বাড়ি থেকে। ঠিক আছে, সাবধানে থাকিস। আমি তাহলে যাই। বলে আকাশ চলে আসলো তার বন্ধুর বাসায়। এদিকে জামির আবারও চলে আসলো সেই দোকানদারের কাছে। এসে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, একটু আগে আপনি যে ছেলেটাকে দেখিয়েছিলেন ওই ছেলেটার বাসা কোনটা আপনি জানেন? একই এলাকার মানুষ আর বাসা কোনটা তা চিনব না? তা আগে আপনি বলেন তো, আকাশকে এভাবে দৌড়াচ্ছেন কেন? সে কি করেছে আপনাকে? যে যাই করুক না কেন, আপনাকে যেটা বলেছি সেটা বলেন। আকাশের বাড়ি কোনটা? এই গলি দিয়ে গেলে সামনে একটা নীল বাড়ি দেখতে পাবেন। ওই বাড়িটাই হচ্ছে আকাশেদের বাসা। তবে আশেপাশে কিন্তু আরো একই কালারের বাড়ি আছে। জামির আর কিছু না বলে চলে আসলো গাড়িতে। রাস্তা দিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ওই নীল বাড়ির সামনে, কিন্তু জামির বুঝতে পারছে না আকাশদের বাসা কোনটা। জান্নাত, এখানে তো অনেকগুলো বাড়ি একই এলাকা। জান্নাত, এখানে তো অনেকগুলোই বাড়ি একই কালারের। এখান থেকে আকাশদের বাড়ি কোনটা চিনব কি করে? চলো আগে এই বাড়িটায় যাই, গিয়ে জিজ্ঞেস করি, এরপর না হয় অন্য সব বাড়িতে যাব। ঠিক আছে, চল তাহলে। এ বলে জান্নাত, জামির এবং তার চেলাপেলা চলে গেল আকাশদের বাসার সামনে।
কলিং বেল দিতেই আকাশের ছোট বোন নীলুফা এসে দরজা খুলে দিল। জান্নাত, জামির এবং তার চেলাপেলাদের হাতে পিস্তল দেখে নীলুফা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আপনার কার আর এখানে কি চাই? এটা কি আকাশদের বাসা? ইয়ে না মানে হ্যাঁ, না মানে ইয়ে না মানে হ্যাঁ, না মানে না, এটার মানে কি? আমি জিজ্ঞেস করছি এটা কি আকাশদের বাসা? না, এ আকাশদের বাসা না। আর আপনি কোন আকাশে খুঁজছেন? এই এলাকায় তো অনেক আকাশ আছে। তার আব্বুর নাম জেনে এরপর না হয় খুঁজতে আসেন। আর তার আব্বুর নাম তো জানি না। আচ্ছা, এখন তাহলে আমরা যাই। এই বলে জামির জান্নাত চলে গেল। এদিকে নীলুফা দরজাটা লাগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নীলুফাকে এভাবে দীর্ঘশ্বাস ফেলতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীলুফা, কি হয়েছে? এভাবে দীর্ঘশ্বাস ফেলতেছিস কেন? মনে হচ্ছে তুই কাউকে দেখে ভয় পেয়েছিস। আম্মু, আকাশ ভাই যেটা বলেছে একদম সত্যি বলেছে। ওই জান্নাত নামের মেয়েটা এসেছিল তারা ভাইয়াকে নিয়ে। আর ভাইয়ের সাথে তো অনেক চেলাপেলা ছিল, তার হাতে অনেক বন্দুক ছিল। আমি বলে দিয়েছি এ বাড়িটা আকাশ দেয় না। যদি আবার সঠিকটা জেনে বাসায় আসে তাহলে কি হবে বুঝতে পারছো? কি আর হবে, তখন না হয় আকাশকে তাদের হাতে তুলে দেব। ছেলে তো বড় হয়ে গেছে, এখন না হয় বিয়ে দিয়ে দেওয়া জরুরি। কাল রাতে না তুমি বললে আকাশ ভাইয়া পিচ্ছি না, না বলো শিশু না, এখন তুমি বলছো আকাশ ভাইয়া বড় হয়ে গেছে। আরে ওইটা তো কথার কথা বলেছিলাম। নীলুফা আর কিছু বলো না। এদিকে জান্নাত, জামিন চলে আসলো অন্য বাসায়। কলিং বেল দিতেই মহিলা এসে দরজা খুলে দিল এবং বেশ কয়েকটা বাড়ি এভাবে ঘোরাঘুরি করার পর আকাশের আব্বুর সাথে দেখা হয়ে গেল তাদের। কি ব্যাপার ভাই, এভাবে নকল বন্দুক নিয়ে কয়েকজন লোক নিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? এই ফাঁকা একটা গুলি ছুঁড়ে মারতো উনার দিকে, উনাকে বুঝিয়ে দে এটা আসল নাকি নকল। জামিরের কথা শুনে একজন লোক আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়ল। এটা দেখে আকাশের আব্বু ভয় পেয়ে বলতে লাগলো, ভাই আপনারা কাকে খোঁজাখুঁজি করতেছেন এভাবে? আমার আকাশ নামের একটা ছেলেকে খুঁজতেছি। সে কালকে আমার বোনকে বিয়ে না করে পালিয়ে এসেছে। তাকে যদি একবার হাতের কাছে পাই তাহলে এই পিস্তলের সকল ভুলে তার বুকে মারবো। ভাইয়া তুমি প্লিজ এসব বলো না, আমি আকাশকে ছাড়া থাকতে পারবো না। আরে পাগলি বোন আমার, এটা তো কথার কথা বললাম আমি। ভাই, আপনি কি আকাশ নামের কাউকে চেনেন? আকাশের আব্বু বুঝে ফেলল তারা তার ছেলেকে খোঁজাখুঁজি করতেছে। আকাশের আব্বু তাদের দিকে তাকিয়ে হাসি মাখা মুখ নিয়ে বলতে লাগলো, না ভাই, আমি আকাশ নামের কাউকে চিনি না, আর চিনলেও তাদের ভাষা চিনি না। ওহ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আকাশের আব্বু চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের আম্মুকে দেখে আকাশের আব্বু বলতে লাগলো, তোমার ছেলে কোথায়? তোমার ছেলেকে তো ওই মাফিয়ার লোকেরা খোঁজাখুঁজি করতেছে। আকাশ তার বন্ধুদের বাসায় আছে, আমাদের বাসায় এসেছিল। নীলুফা উল্টাপাল্টা বুঝিয়ে তাদের তাড়িয়ে দিয়েছে। ভালো কাজ করেছে। আবার যদি আসে তাহলে তাদেরকে কি করব? পরেরটা পরে বোঝা যাবে, তাদেরকে কি করব কি না করব। তুমি ফ্রেশ হয়ে আসো। আকাশের আব্বু চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। এটা দেখে জামির জান্নাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জান্নাত বোন আমার, আজকে তো রাত হয়ে গেছে। আকাশের দেখা যেহেতু এই এলাকায় পেয়েছি, তাহলে আবার কালকে হয় আসবো। কি বলিস তুই? ঠিক আছে ভাইয়া, চলো তাহলে এখন বাসায় চলে যাই। এই বলে জান্নাত, জামির এবং তার লোকেরা চলে গেল। এদিকে আকাশ বসে আছে সাব্বিরের রুমে। সাব্বিরের সকল বন্ধুরা হাসাহাসি করতেছে আর বলতেছে, যাক, এবার তাহলে আমাদের আকাশ সাহেব মাইন্ড কাছিপায় পড়েছে। এই সবাই রেডি থাকিস, আশা করতেছি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আকাশের। তা তো হবেই, দোয়া করি বন্ধু তুই তাড়াতাড়ি বিয়ে করে 8 বা 10 বাচ্চা নিয়ে নে, যাতে পরে আমাদের সাথে ফুটবল খেলতে পারে। ঠিক বলছিস ফয়সাল, বেশি নিতে হবে না, আকাশ সর্বোচ্চ 7টা বাচ্চা নিলেই হবে। আর আমরা 4 জন তো আছি, মোট 11 জন হয়ে গেছে, তো একটা ফুটবল টিম হয়ে গেল।
শালা, আমি আছি মাইনকার চিপায় আর তোরা আমাকে নিয়ে মজা করতেছিস। কর কর, আর কতদিন মজা করবি? করতে থাক। আকাশ সবার সাথে কথা বলতেছে। রাত প্রায় 10টা। এমন সময় আকাশের ফোন বেজে উঠল। পকেট থেকে বাটন ফোনটা বের করতে দেখতে পেল তার ছোট বোন নীলুফা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলুফা বলতে লাগলো, আকাশ ভাইয়া এখন বাসায় চলে এসো, ওরা হয়তো চলে গেছে। আর বাসায় আসার সময় না খুব সাবধানে আসবে। ঠিক আছে, তুই ফোন রাখ, এখন আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়ল তার বাসার উদ্দেশ্যে। 3 মোড়ের রাস্তায় আসতেই চাওলা মামা আকাশকে ডেকে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমাকে ওই গুন্ডাগুলো খুঁজতেছিল কেন? আজকে তো ওরা চলে গেছে, কালকে আবার আসবে বলেছে। তুমি কি এমন কি করেছো ওদের? আর বইলেন না চাচা, শুনেন কি হয়েছে তাহলে। আকাশ পুরো ঘটনা খুলে বলল। সবকিছু শোনার পর দোকানদার ভেপাচাকা খেয়ে গেল। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের বোন নীলুফা এসে দরজা খুলে দিল। আকাশ তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে গেল। আম্মু আব্বু, ওই মাফিয়ার লোকেরা আসে নাই তো আমাদের বাসায়? আমাদের বাসায় তো আসে নাই, কিন্তু রাস্তায় আমাকে ধরেছিল। কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে আমি চলে এসেছি। এখন কথা হচ্ছে, ওরা যদি কালকে আবার আমাদের বাসায় আসে তখন কি করব? তখন কি করবে? মানে যা করে আমি করবো, ভাইয়াকে তাদের হাতে তুলে দেবো। কি বললাম, যেহেতু ভাইয়ার বয়স হয়ে গেছে, সো বিয়ে তো দিতেই হবে। একদিন বিয়ে তো দিয়েই দিতে হবে। আমাকে তোরা বলির পাঠা বানাতে চাস তাই না? আমি এই বিয়ে করব না, এই বিয়ে মানি না। তুমি না মানলে কি হবে? ওই যে তোর হবু, কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, জান্নাত। তার ভাই তো অনেক খুন করে, তোর মন্টু নিয়ে মার্বেল খেলবে। তুই তো ভালো করেই জানিস তার ভাই যে কত বড় ডেঞ্জারাস। আল্লাহ গো, আমার মনে হয় ওরা মেরেই ফেলবে। আমাকে উঠিয়ে নাও, আমি আর এসব ঝামেলায় জড়াতে চাই না। ভুল যখন করে ফেলেছিস, যা ফ্রেশ হয়ে আয়, কালকেরটা কালকে দেখা যাবে। আকাশ আর কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। সোফায় বসে টিভি দেখছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আকাশ ভয়ে এক লাফ দিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ল আর বলতে লাগলো, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও। নীলুফা, আমি যে বাসায় আছি, প্লিজ বোন আমার, বলিস না কাউকে। তোর 2টা পায়ে পড়ি। কি? ঠিক আছে ভাই, বলবো না। এই বলে নীলুফা চলে গেল দরজা খুলতেই দেখতে পেল পাশের বাসার সাদিয়া কাকি দাঁড়িয়ে আছে। নীলুফাকে দেখে বলতে লাগলো, নীলুফা, এই নাও মিষ্টি খাও, আমার বড় মেয়ের ছেলে হয়েছে। এই বলে নীলুফার মুখে একটা মিষ্টি তুলে দিল। বাড়ির ভিতরে এসে সবার প্রথমে আকাশের আব্বুর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, ও আচ্ছা, তাই নাকি? খুশির খবর তো। দেন দেন, তাড়াতাড়ি মিষ্টি দেন। এ বলে মহিলাটা আকাশের আব্বুর মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। এদিকে আকাশের আম্মু রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। যে মহিলাটা আকাশের আম্মুকে মিষ্টি খাওয়াতে যাবে, এমন অবস্থা দেখে মিষ্টির কার্টুন টেবিলের উপর রেখে বলতে লাগলো, মিষ্টি খেয়ে নিন ভাবি, এখন তাহলে আমি যাই, আমার অনেক কাজ আছে। এই বলে মহিলাটা চলে গেল। এদিকে আকাশের আম্মু চলে আসলো আকাশের আব্বুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, খুব মিষ্টি খাওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, মিষ্টি খাওয়াচ্ছি তোমাকে। এ বলে মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে আকাশের আব্বুর মুখে ছুঁড়ে মারল। আকাশের আব্বুর পুরো শরীর মিষ্টির রস দিয়ে ভরে গেল। এটা দেখে আকাশ এবং নীলুফা মিটিমিটি করে হাসতেছে। আকাশের আম্মু আকাশের দিকে এবং নীলুফার দিকে তাকাতেই দুজন তাড়াতাড়ি করে তাদের রুমে চলে গেল। এদিকে আকাশের আব্বু এখনো সোফায় বসে আছে। আকাশের আম্মু একটা একটা করে সবগুলো মিষ্টি আকাশের আব্বুর মুখে ঢুকিয়ে দিতেছে আর বলতেছে, নাও খাও এবার, ভাবির হাতের মিষ্টি অনেক মজা তাই না? এবার খাও, দেখি কত খেতে পারো। এই বলে আকাশের আম্মু সবগুলো মিষ্টি খাইয়ে দিল আকাশের আব্বুকে।
এদিকে আকাশের আব্বু সবগুলো মিষ্টি খেয়ে বসে আছে আর ভাবতেছে। এবার এর মতো আমার শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন ভাবির হাতে মিষ্টি খাবো না। এ বলে আকাশের আব্বু চলে গেল রুমে। এদিকে জান্নাত খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় তার ভাইয়া জামি বলতে লাগলো, জান্নাত যা রুমে গিয়ে ঘুমা, কালকে আবারও ওই এলাকায় যাব, তোর সাথে ওই ছেলের বিয়ে দিয়ে ছাড়বো আমি। ঠিক আছে ভাইয়া, আমি যাইতেছি। আর এই নাও আকাশের ফোন, যদি লক খুলতে পারো তাহলে আকাশের ছবি দেখিয়ে তাদের বাসার ঠিকানাটা জানতে পারবো। ঠিক আছে, তুই রুমে যা, আমি যে করেই হোক এই ফোনের লক খুলতেছি। জান্নাত চলে গেল রুমে। এদিকে জামি তার একজন ছেলেকে দিয়ে ফোনের লকটা খুলিয়ে আনলো কম্পিউটারের দোকান থেকে। ফোনের গ্যালারিতে ঢুকতে জামি দেখতে পেল আকাশের আব্বুর ছবি। আরে এটা তো সেই ভদ্রলোকটা, তার মানে তারা আমাদের সাথে চিট করেছে। দাঁড়া, কালকে ওদের পরিবারের সবাইকে বেঁধে রাস্তায় নিয়ে আসবো। এই বলে জামি চলে গেল তার রুমে। রুমের ভিতরে প্রবেশ করতেই জামিরের স্ত্রী বলতে লাগলো, কি শুরু করেছো তোমরা দুই ভাই বোন? বলো তো, ও ছেলেটা সামান্য মাত্র ভুল করে তোমার বোনকে আই লাভ ইউ বলেছে, এতে তোমরা দুজন এমন শুরু করেছো। যদি তোমার বোনকে কিস করতো তখন কি করতে তুমি? কি করতাম মানে, ওই ছেলের ঠোঁট সেলাই করে ফেলতাম, আমার বোনকে লিপ পিস করা বের করে দিতাম। হয়েছে, আর কারো মুখ সেলাই করতে হবে না। এখন এসো ঘুমাও, আর ছেলেটাকে ছেড়ে দাও, তাকে বিরক্ত করো না। কখনোই না, আমি আমার বোনকে যতক্ষণ পর্যন্ত ওই ছেলের সাথে বিয়ে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওই ছেলেকে ছাড়ছি না। কালকে আমরা যাব তাদের এলাকায়। এই বলে জামির ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। জামির, জান্নাত এবং জামিরের কয়েকজন লোক এসে হাজির আকাশদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। জামির আর জান্নাতকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে আবার কি চাই এখানে? কালকে আমাদের মিথ্যা কথা বলেছেন কেন? এটা আকাশদের বাসা না? এই দেখেন আপনাদের পিক। কে এসেছে আকাশের আম্মু? ওই তো ভদ্রলোক হাজির। আপনি না বলেছিলেন আকাশকে চেনেন না, তাহলে আকাশের নাম ধরে ডাকতেছেন কেন? তাড়াতাড়ি আকাশকে বের করে দেন, তা না হলে কিন্তু আপনাদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। আমাদের মারার দরকার নেই, উপরে গিয়ে দেখেন আকাশ এখনো ঘুমাচ্ছে। আর আপনার বোন তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এভাবে আমার ছেলেকে না দৌড়িয়ে ভালোভাবে বললেই তো আমরা আপনার বোনের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিতাম। ভাইয়া তোমরা কথা বলো, আমি আকাশের রুম থেকে আসতেছি। এই বলে জান্নাত চলে গেল আকাশের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে আকাশের উপর শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশের ঘুম ভাঙতেই ঘুমু ঘুমু চোখে তাকাতে দেখতে পেল জান্নাতকে। বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ল। আকাশ আর বলতে লাগলো, আপনি কখন আসলেন আমাদের বাসায়? আর আমাদের বাসা চিনলেন কিভাবে? আমি জামির মির্জার একমাত্র বোন। আমার ভাইয়াকে যেটা বলি আমার ভাইয়া সেটাই এনে দেয়। সো তোমাকে চাইছি, আমার ভাইয়া তোমাকে এনে দেবে না, এটা কোনো কথা হলো? যাও ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাহিরে আসো, তা না হলে এটা দেখেছো তো, একটা গুলি করব তোমার মাথার ওপাশ দিয়ে, গুলি করলে ওই পাশ দিয়ে বের হয়ে চলে যাবে। হায় আল্লাহ, এ কোন মহা বিপদে পড়লাম আমি। আচ্ছা যাইতেছি, কোনো কিছু করতে হবে না আমাকে। এই বলে আকাশ চলে গেল ওয়াশরুমে। দেখতে দেখতে 30 মিনিট হয়ে গেল, কিন্তু আকাশ এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না। এটা দেখে জান্নাত ওয়াশরুমের সামনে এসে আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, কিরে গুলি খেতে চাস নাকি? আমার 5 গোনার সাথে সাথে বের হবি, তা না হলে আমি গুলি করতে বাধ্য হব। এই বলে জান্নাত গুনতে লাগলো। 5 গোনার আগেই আকাশ বের হয়ে আসলো। জান্নাতের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আকাশ কি বলবে বুঝে উঠতে পারছে না। এদিকে জান্নাত আকাশের একটা গাল টেনে বলতে লাগলো, তো আমার লক্ষ্মী সোনা, চলো এখন তাহলে নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আকাশ মাথা নাড়ল। দুজন চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে কথা বলতেছে। আকাশকে দেখে জান্নাতের ভাই জামির মির্জা বলতে লাগলো, আমাকে অনেক দৌড়িয়েছিস, এখন কোথায় যাবি? এখন তোর বাসা চিনে ফেলেছি,
আর তোর আব্বু আম্মুর সাথেও কথা বলেছি বিয়ের ব্যাপারে। আমার জীবনটা বলির পাঠা বানিয়ে ফেলেছেন এখনই? জানেমান, তোমার জীবন তো এখনই বলির পাঠা বানাই নাই। বিয়েটা একবার হতে দাও, এরপর দেখো তোমার জীবন বলির পাঠা না ছাগলের পাঠা বানিয়ে ফেলবো। আকাশ আর কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর জামির বলতে লাগলো, তো এখন আমরা বিয়ের কথাবার্তা সেরে ফেলি, কি বলেন আপনারা? সকল কথাবার্তা তো শেষ হয়েছে। আসলে বিয়ের ব্যাপার তো, যদি আরো কয়েক মাস পিছিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এই তোরা দাঁড়িয়ে কি দেখতেছিস? ওনার মাথায় পিস্তল ঠেকিয়ে ধর, দেখবি আপনা আপনি বলবে এক্ষুনি বিয়ে করিয়ে দিতে তার ছেলের সাথে। ভাইয়া, আমার শ্বশুর আব্বু তো ঠিকই বলেছে, বিয়ের ব্যাপার আরো কয়েক মাস দেরি করা যাক, ততদিনে না হয় আমি আকাশকে পুরোপুরি ঠিক করে ফেলি। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস সে তো আমি আর না করতে পারি না। তোর যেটা ইচ্ছে সেটাই কর, আমি বাধা দেব না। চল এখন তাহলে চলে যাই আমাদের বাসায়। তোর যখন ইচ্ছা তখন না হয় এই বাড়িতে চলে আসবি। ঠিক আছে ভাইয়া। আর জানেমান, এই নাও তোমার ফোন, ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। যদি তাকাও তাহলে কি হবে বুঝতেই পারছো। আমি আবার আসবো বিকেল বেলা। এই বলে জান্নাত তার ভাইয়ের সাথে চলে গেল তাদের বাসায়। এদিকে আকাশ বসে আছে সোফায়, কোনো কথা বলতেছে না। আকাশকে দেখে নীলুফা বলতে লাগলো, আকাশ ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, ওই মেয়েকে আমি এমনভাবে নাক কানি চুপানি খাওয়াবো, দেখবে তোমার পিছু ছেড়ে দিবে। তোর আর কোনো কিছু করতে হবে না, যা করার আমাকে করতে হবে। আমি এখন বাহিরে গেলাম, আর জান্নাত যদি বিকালে আসে আমাদের বাসায় তাহলে বলবি আমি পার্কে গেছি। আমি সারাদিন ওই পার্কে থাকবো। ঠিক আছে, আমি আর কিছু করব না, তো যেটা ইচ্ছে সেটা কর। চলে গেল সাব্বিরদের বাসায়। কলিং বেল দিতেই সাব্বিরের ছোট বোন এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ ভাইয়া, আপনি এখানে কি করেন এত সকালে? সাদিয়া, তোমাকে একটা হেল্প করতে হবে, পারবে তো? কি হেল্প করতে হবে একবার বলেন, এক সুটকি দিয়ে হেল্প করে ফেলবো আপনার। আমাকে একটা মেয়ে খুব বিরক্ত করতেছে, তুমি আমার সাথে বিকেলবেলা পার্কে যাবে। ওই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিবে, যাতে আর কোনোদিন আমার পিছনে না লাগে। ভাইয়া, কোনো চিন্তাই করবেন না, আমি থাকতে আর আপনাকে আর কোনো মেয়ে বিরক্ত করবে না। আপনি উপরে যান, আমি আপনার জন্য কফি নিয়ে আসতেছি। এ বলে আকাশ চলে গেল সাব্বিরের রুমে। গিয়ে দেখে সাব্বির তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আকাশকে দেখে সাব্বির বলতে লাগলো, কিরে শালা, কি অবস্থা তোর? শুনলাম তোদের বাসায় নাকি ওই মাফিয়া এসেছিল, তা কি কি হয়েছে বলতো আমাকে। এই শালা, তোর জন্য সবকিছু হয়েছে। ওই দিন যদি তুই আমাকে না বলতে ওই মেয়েকে প্রপোজ করতে, আজকে হয়তো এত কিছু হতো না। আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেলতেছে ওই মেয়েটা। আরে চিন্তা করিস না, যেহেতু সাদিয়া আছে সেহেতু সবকিছু ঠিকঠাক করে দিবে, দেখে নিস। বস এখানে। সাব্বির আর আকাশ বসে কথা বলতে লাগলো। এদিকে সাদিয়া নিচ থেকে এসে সাব্বির আর আকাশকে কফি দিয়ে দিল। কফি খাওয়া শেষ হতেই আকাশ বলতে লাগলো, সাদিয়া, তুমি অনেক সুন্দর ভাবে সাজগোজ করবে, যাতে তোমাকে দেখে ওই জান্নাত নামের মেয়েটা বুঝতে না পারে তোমাকে আমি এমনিতেই সাজিয়ে নিয়ে যাইতেছি। আরে ভাইয়া, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমি তো বলছি চিন্তার কোনো কারণই নেই। আমি একবার যেহেতু আপনার পাশে এসে দাঁড়িয়েছি, সেহেতু কোনো কথাই বলতে হবে না। আপনার যা করার আমিই করব। ঠিক আছে, শেষ ভরসা তোমার উপর, আর কোনো কিছু বলতে চাই না আমি। এই বলে আকাশ সাব্বির সাদিয়া গল্প করতে লাগলো। গল্প করতে করতে বিকাল 3টা বেজে গেল। এদিকে জান্নাত তার বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। নিচে গাড়িতে উঠতে ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর জান্নাত চলে আসলো আকাশদের বাসায়। গাড়ি থেকে নেমে কলিং বেল দিতেই নীলুফা এসে দরজা খুলে দিল। নীলুফাকে দেখে জান্নাত বলতে লাগলো, নীলুফা, আকাশ কোথায়? বাসায় আছে নাকি বের হয়ে গেছে?
আকাশ ভাই তো সেই সকালবেলা আপনি যাওয়ার পর বের হয়ে গেছে। আপনি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাইতেছে, পরে বলছে যে তার নাকি গার্লফ্রেন্ড আছে, তার কাছে যাচ্ছে। এখন মনে হয় ওই পার্ক আছে যেখানে আপনার সাথে প্রথম দেখা হয়েছিল। তোমার ভাইয়া আমাকে রেখে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতেছে। দাঁড়াও, আজকে তোমার ভাইয়াকে এমন শিক্ষা দিব যাতে কোনোদিন অন্য মেয়ে তো দূরের কথা আমার দিকে তাকাতে ভয় পাবে। তুমি যাবে নাকি আমার সাথে? না, আমি যাবো না, আপনি একাই চলে যান, আমার অনেক কাজ আছে বাসায়। ঠিক আছে, আমি একাই চলে যেতেছি। কি এই বলে জান্নাত চলে আসলো আবার গাড়িতে। ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই জান্নাত চলে আসলো সেই পার্কে। এসে দেখে আকাশ সাদিয়ার হাত ধরে বসে আছে। এটা দেখে জান্নাত রেগে আকাশের সামনে এসে বলতে লাগলো, এবারে কুত্তা, তুই আমাকে রেখে এই মেয়ের সাথে ইটিস পিটিস করতেছিস, এখন দেখ তোর কি অবস্থা করি। বলে জান্নাত তার ব্যাগ থেকে পিস্তলটা বের করে আকাশের দিকে তাক করে বলতে লাগলো, আমাকে রেখে অন্য মেয়ের সাথে পার্কে ঘুরতে আসা, তাই না? এই নে, গুলি করে দিলাম তোর পায়ে। এটা বলে জান্নাত গুলি করে দিল আকাশের পায়ে। আকাশের এমন অবস্থা দেখে সাদিয়া তো রীতিমতো ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এদিকে আকাশ জান্নাতের পায়ে গুলি করে দিতেই সাদিয়ার চোখ তুলে তাকালো আর বলতে লাগলো, এই মেয়ে, তুই জানিস না এটা আমার বয়ফ্রেন্ড আর হবু বর? তবু কেন তুই আমার হবু বরের সাথে ইটিস পিটিস করতে আসলি? আফু, আমি হচ্ছে আকাশ ভাইয়ার বন্ধুর বোন। আমাকে আকাশ ভাইয়া বলেছে যে আপনি নাকি তাকে বিরক্ত করেন, এর জন্য আমি এসেছিলাম আপনার সাথে কথা বলতে, কিন্তু আমি জানতাম না আপনি যে আকাশ ভাইয়ার হবু বউ। এখন তো জেনে গেছিস, এখন তাহলে তাড়াতাড়ি বাসায় যা গুলি করার আগে। আর আকাশ, তোকে তো এবারের মতো ছেড়ে দিলাম, পরের বার যদি কোনো মেয়ের সাথে দেখি তাহলে তোর এমন ব্যবস্থা করব, কোনো দিন অন্য মেয়ের দিকে তাকানো তো দূরের থাক, দুনিয়ার আলো দেখতে পারবে না, তোর চোখ তুলে ফেলবো। হায় আল্লাহ, আমার কপালে এটা কেমন মেয়ে লিখে রাখলে। মাফিয়ার বোন হয়েছে তো কি হয়েছে, একটু সরল সোজা রাখতে পারতে। এই সকল কিছু ভাবতেছে এমন সময় পিছন থেকে জান্নাতের বান্ধবীরা বলতে লাগলো, কি রে সাগর, তুই এখানে? আর জান্নাত, তুই এখানে কি করিস? আমি এখানে কি করি এটা বড় কথা না, তার আগে তুই বল তোরা আকাশকে চিনিস কি করে? তোদের সাথে আকাশের কিসের সম্পর্ক? কেন, তোকে বলেছিলাম না আমরা যে একটা ছেলেকে পছন্দ করি? এটাই হচ্ছে সেই ছেলে, নাম আকাশ। দিকে আকাশ ইশারা করে ফাহিমাকে কিছু বলতেছে চুপ থাকার জন্য, কিন্তু ফাহিমা চুপ করতেছে না বলেই যাচ্ছে। আকাশের ইশারা দেখে ফাহিমা আবারও বলে উঠল, কি হয়েছে আকাশ, তুমি এভাবে আমাদের কি ইশারা করতেছো? জান্নাতের দিকে? তোমাকে তো পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। এটা হচ্ছে জান্নাত, আমার খুব কাছের বান্ধবী। জান্নাত, পরিচিত হয়ে নে। আমাকে পরিচয় করিয়ে দিতে হবে না, তার আগে তোরা পরিচিত হয়ে নে। এটা হচ্ছে আকাশ, আমার হবু বর। মানে কি বলতেছিস আকাশ? জান্নাত এসব কি বলতেছে? তুমি নাকি জান্নাতের হবু বর? হ্যাঁ রে বোন, তোদের জ্বালায় আমি মনে হয় এখনই মাটি খেয়ে আত্মহত্যা করে ফেলি। তোরা আমাকে শান্তিতে বাঁচতে দিবি না নাকি? আমি বেঁচে থাকতে অন্তত তোমাকে শান্তিতে থাকতে দেব না। আর শোন, তোরা আকাশকে নাম ধরে ডাকবি না, দুলাভাই বলে ডাকবি এখন থেকে। আকাশ তো আমাদের থেকে অনেক ছোট, তাহলে তাকে দুলাভাই বলে ডাকবো কিভাবে? ছোট হোক বা বড়, সে তোদের দুলাভাই, মানে আজ থেকে দুলাভাই বলে ডাকবি। ঠিক আছে, দুলাভাই বলে ডাকবো, কিন্তু আকাশের পা থেকে তো রক্ত বের হচ্ছে, তুই গুলি করতে গেলি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি গুলি করেছি। সে আমার বর, তো আমি তাকে যেভাবে ইচ্ছা সেভাবে মারবো। ফাহিমা আপু, আপনি আমাকে বাঁচান। আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি হয়তো মারা যাব। প্লিজ আমাকে বাঁচান। বেশি কথা বলবি? এক পায়ে তো গুলি করেছি, অন্য পায়ে আবার গুলি করে বসিয়ে রাখবো ঘরের ভেতর। আমাকে ঘরের ভিতরে বসিয়ে রাখলে কাজ করে খাওয়াবে কে? কেন, তোর আব্বু কাজ করে খাওয়াবে? বিয়ে করব আমি, তাহলে আমার আব্বু কাজ করে খাওয়াবে কেন? এটা আবার কেমন কথা? বাপের জন্মেও তো এমন কথা শুনি নাই। শুনিস নাই, এখন শুনেছিস তো? হ্যাঁ, শুনেছি। জান্নাত এবং তার বান্ধবীরা আকাশকে ধরে গাড়িতে উঠিয়ে বসিয়ে দিল।
বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসলো হাসপাতালে। ডাক্তার আকাশে পা ব্যান্ডেজ করে দিল আর বলতে লাগলো, দেখুন এভাবে কেউ গুলি করে নাকি? এই ডাক্তার বেশি কথা বললে কিন্তু তোকেও গুলি করে ফেলবো। আমার জামাইকে তো শুধু গুলি করেছি। আমার মনে রাতে শখ নেই, এই নেন কিছু ওষুধ, এই তালিকা এইগুলো এনে খাইয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর কিছুদিন বেড রেস্ট করতে হবে। জান্নাত আকাশকে নিয়ে চলে গেল গাড়িতে বসে তার বান্ধবীদের উদ্দেশ্যে বলতে লাগলো, এই কিরে তোরা কি বাসায় চলে যাবি নাকি আমার সাথে আকাশদের বাসায় যাবি? আমরা আজকে বাসায় চলে যাই, কালকে না হয় আকাশ দিয়ে বাসায় যাব, মানে দুলাভাইয়ের বাসায় যাব। ঠিক আছে, তোরা তাহলে বাসায় চলে যা, আমি এখন আকাশকে নিয়ে বাসায় যাইতেছি। বলে জান্নাত আকাশকে নিয়ে চলে গেল আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের এসে দরজা খুলে দিল। আকাশের এমন অবস্থা দেখে বলতে লাগলো, কিরে আকাশ, তোর কি অবস্থা? কে করেছে? কে আর করবে, তোমার বৌমা ছাড়া। আকাশে এমন জান্নাতের দিকে তাকাতেই জান্নাত মাথা নিচু করে ফেল। আর কিছু বলল না জান্নাতকে। জান্নাত যাও, আকাশকে রুমে দিয়ে আসো, আর তুমি বাসায় চলে যাও। না শাশুড়ি আম্মু, আমি বাসায় যাব না, আমি আকাশের সেবা যত্ন করব। আমার জন্য যেহেতু আকাশের এমন অবস্থা হয়েছে, সে তো আমি নিজেই আকাশের সেবা যত্ন করব। না, তোমার আর সেবা যত্ন করতে হবে না, যা করার আমি করব। সেবা যত্ন করতে গিয়ে আবার কি থেকে কি করে বসো বলা যায় না। জান্নাত আর কিছু বলল না। এক পলক ভাবে তাকিয়ে আছে আকাশের আম্মুর দিকে। এদিকে আকাশের আম্মু জান্নাতের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। বেশ কিছুক্ষণ ভাবার পর আকাশের আম্মু বলতে লাগলো, ঠিক আছে, তুমি এ বাসায় থাকতে পারো, তবে হ্যাঁ, আকাশকে কোনোভাবে ছুঁয়ে দেখবে না যতদিন আকাশ সুস্থ না হচ্ছে। আর আমার ছেলের বউ হতে চাইলে এসব পিস্তল এবং খারাপ কাজ করা যাবে না, এসব কিছু ছেড়ে দিতে হবে। এইসব কিছু ছেড়ে দিলে আপনার ছেলে ভালো হবে না। এই তো আমার সাথে বেয়াদবি করেছে বিকেলবেলা, এই তো আমি একটু শাসন করেছি। তাই শাসন অন্যভাবেও করা যায় জান্নাত, এভাবে না করলেও পারতে। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব কথা। যাও, আকাশকে নিয়ে রুমে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করতেছি। জান্নাত আর আকাশ চলে গেল রুমে। আকাশকে বিছানায় শুয়ে দিয়ে জান্নাত চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ চোখ বন্ধ করে শুয়ে আছে। এটা দেখে জান্নাত বলতে লাগলো, তো আমি একটু শাসন করেছি। আমার পিচ্চি বড়টার কত কষ্ট হচ্ছে। তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, তোমাকে খাইয়ে দিব। ঠিক আছে যাও তাহলে তুমি। জান্নাত চলে যেতেই আকাশ মনে মনে বলতে লাগলো, এই মেয়ের নাম জান্নাত রেখেছে কে? এই মেয়ের নাম তো জান্নাত না রেখে আস্ত শাকচুনি রাখা উচিত ছিল। ভালো কাজও করে আবার খারাপ কাজও করে। এসব মনে মনে ভাবছিল আকাশ। এমন সময় তার রুমে প্রবেশ করলো নীলুফা। আকাশকে এভাবে শুয়ে থাকতে দেখে বলতে লাগলো, যাক, আমার ভাইটা বেশ সুন্দর একটা বউ পেয়েছে, তবে একটু বেশি শাসন করে, এটা সমস্যা নাই, রাতে আদর করে সব কিছু ঠিক করে দিচ্ছি। নীলুফার বাচ্চা, তুই এখান থেকে যাবি নাকি আমি বিছানা থেকে উঠে আসব? ভালো কথা বলে শিং মাছের মতো গর্জটো কেন? আমি কি খারাপ কথা বলছি নাকি? তোমার নিজের বউকে আদর করবে, এটাই তো বলছি, অন্য কিছু তো বলি নয়। তোর কোনো কিছু বলার দরকার নেই, আমার রুম থেকে বেরিয়ে যা। আর কাকে বেরিয়ে যেতে বলতেছো তুমি? আমাকে নাকি নীলুফাকে? রে, কাউকে বেরিয়ে যেতে বলি নাই। নীলুফা বোন আমার, এখানে এসে বস। ওমা, এখন তো দেখি আমার ভাই বেঁচে বিয়ে হয়ে গেল। ভালো ভাবি, ভাইকে খাইয়ে দাও, আমি চাই যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে ডাক দেবে। ঠিক আছে, ডাক দিব। এখন তাহলে তুমি যাও। নীলুফা চলে গেল তার রুমে। এদিকে জান্নাত দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের পাশে এসে বসে পড়ল। আকাশের মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে যেতেই আকাশ মুখটা ফিরিয়ে নিল। এটা দেখে জান্নাত তার ব্যাগ থেকে পিস্তলটা বের করে সামনে রাখতেই আকাশ জান্নাতের হাত থেকে খাবার খেতে লাগলো। এটা দেখে জান্নাত বলতে লাগলো, আন্টি ডোজ না দিলে মনে হয় তুই ঠিক হবি না। অ্যান্টিডোজ না দিলে মনে হয় তুই ঠিক হবি না। সুস্থ হও, এরপর তোর ব্যবস্থা করতেছি।
আকাশ কোনো কথাই বলল না, চুপচাপ খাবার খেয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। এদিকে জান্নাত খাবার প্লেট নিয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার শাশুড়ি আম্মু সোফায় বসে টিভি দেখতেছে। খাবারের প্লেটটা রেখে জান্নাত চলে আসলো তার শাশুড়ি আম্মুর কাছে। পাশে বসে বলতে লাগলো, সরি আম্মু। হঠাৎ সরি বলতেছো কেন জান্নাত? আসলে আমি ইচ্ছে করে আকাশের এমন অবস্থা করি নাই। আমার কথা কেউ যদি না শোনে তাহলে আমার প্রচুর রাগ হয়। রাগের বশে আমি সামনে যা পাই ওইটা দিয়েই তাকে মারি। কি এত বেশি রাগ ভালো না জান্নাত। এত বেশি রাগ নিয়ে সংসার করা যায় না। আমারও এক সময় তোমার মতো এমন রাগ ছিল, কিন্তু এখন আর নেই। আকাশকে এমনিতে ফাজলামো করতে দেখলেও আকাশ দেখবে সবচাইতে বেশি ভালোবাসবে তোমাকে। আকাশ আমার ছেলে, আমি তাকে খুব ভালো করেই চিনি। জান্নাত এবং আকাশের আম্মু কথা বলতে লাগলো। এদিকে আকাশ চুপচাপ বিছানায় শুয়ে আছে। পকেট থেকে ফোনটা বের করে কল দিল সাব্বিরকে। কয়েকবার রিং হতেই সাব্বির কলটা রিসিভ করলো আর বলতে লাগলো। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর আকাশকে বলতে লাগলো, কিরে আকাশ, তোর নাকি পায়ে গুলি করেছে, আসবো নাকি দেখার জন্য? ভাই, তোদের আসার দরকার নেই। যদি পারিস আমার জন্য একটু গোড়া মরিচের ব্যবস্থা করিস, যাতে খাইয়া আমি মারা যাইতে পারি। এত অত্যাচার, এত নিপীড়ন আমার ভালো লাগতেছে না। আরে চিন্তা করিস না, মাফিয়ার বোন যেহেতু একটু একটু ভয় দেখাবে। শালা, তুই পুরুষ হচ্ছিস কেন? তুই কিছু করতে পারিস না? আমি আবার কি করব? দাঁড়া, তোকে একটা বুদ্ধি দে, একটু ওয়েট কর, আমাকে চিন্তা করতে দে। আকাশ, মেয়েরা সবচাইতে বেশি ভয় পায় তারা তেলাপোকাকে। আমার মনে হয় জান্নাত ভাবিও তেলাপোকা ভয় পায়। তুই এক কাজ করতে পারিস, একটু সুস্থ হয়ে জান্নাতকে এমন ভয় দেখাবি, তেলাপোকা দিয়ে দেখবি সব ঠিক হয়ে যাবে। সব সময় তোর কথা শুনবে। আমাকে অকালে মারার প্ল্যান করেছিস তুই, তাই না? শালা, আমি যদি ভয় দেখাতে চাই, উল্টো সে আমাকে তার ওই মেশিন গান দিয়ে আকাশে উড়িয়ে ফেলবে। আজাইরা ফালতু বুদ্ধি না দিয়ে গেমে আয়, গেম খেলি। ঠিক আছে, আয় তাহলে। সাব্বির ফোনটা কেটে দিয়ে গেমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ গেম খেলার পর আকাশ ফোনটা রেখে দিল। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো জান্নাত। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, রে তুই এখনো ঘুমাস নাই? তোকে না বলে গেছিলাম ঘুমানোর জন্য? মাত্রই তো ঘুম থেকে উঠলাম। তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুই মাত্র ঘুম থেকে উঠেছিস। আচ্ছা, যা বিশ্বাস করলাম তুই মাত্র ঘুম থেকে উঠেছিস। তো কোথায় যাইতেছিস? ওই দিকে ওয়াশরুমে যাইতেছি। যাবেন নাকি? তোর সাথে তো যেতেই পারি, চল যাই তাহলে। আপনার মতো নির্লজ্জ মেয়ে আমি আগে কখনো দেখি নাই। সরেন, আমি একাই যেতে পারবো। এই বলে আকাশ চলে গেল ওয়াশরুমে। এদিকে জান্নাত ডেভিল মার্কা হাসি দিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে আর ভাবতেছে, চান্দু, তোমাকে তো আমি সোজা বানিয়েই ছাড়বো। বন্ধুদের সাথে বাজি লেগে আমাকে প্রপোজ করা। প্রপোজ তো করেছো ভালো কথা, কিন্তু তুমি জেনে শুনে প্রপোজ করবে না। এখন বোঝো আমি কি জিনিস। আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে আবার চলে আসলো বিছানায়। শুয়ে পড়তেই আকাশের উপর জান্নাত এসে শুয়ে পড়লো। এটা দেখে আকাশ বলতে লাগলো, ও মা গো, মরে গেলাম গো, কে আছো, বাঁচাও। এই কুত্তা, আমি হাত দেই তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে জান্নাত আকাশের ঠোঁটজোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ জোরে একটা কামড় দিয়ে বসলো আকাশের ঠোঁটে। আকাশ কিছুটা জোরে চিৎকার করলো। আকাশের চিৎকার শুনে পাশের রুম থেকে তার ছোট বোন দৌড়ে চলে আসলো আকাশের রুমের সামনে। দরজা লাগানো দেখে নীলুফা দরজার বাইরে থেকেই বলতে লাগলো, ভাইয়া কি হয়েছে? তোমার এভাবে চিৎকার করে উঠলে কেন? নীলুফা, তোমার ভাইয়াকে আদর করতেছে, এর জন্য তোমার ভাইয়া আনন্দে চিৎকার করে উঠেছে। তুমি রুমে যাও। ও আচ্ছা, এই ব্যাপার। এরকম আস্তে করে চিৎকার দিলে হয় নাকি? জোরে চিৎকার করবে, তাহলে আশেপাশের লোকেরা বুঝতে পারবে আমার পিচ্চি ভাইটা বড় হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছো নীলুফা। এখন যাও, এখন তো আর আদর করা যাবে না। আবার রাতে আদর করব, তখন আরো জোরে চিৎকার শুনতে পাবে। কি ঠিক আছে ভাবি, আমি গেলাম এখন। এ বলে নীলুফা চলে গেল তার রুমে। এদিকে জান্নাত তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ তার ঠোঁট মুছতে মুছতে বলতে লাগলো, ওয়াক্তু, ছি, কত বাজে দুর্গন্ধ আপনার মুখে।
ঠিক মতো মনে হয় ব্রাশ করেন না, এর জন্য আপনার মুখে এত দুর্গন্ধ। বললি কুত্তা, আমার মুখে দুর্গন্ধ তাই না? দাঁড়া, আবার লিপ কিস করতেছি। এই প্লিজ না, আর করবেন না। আপনার মুখে অনেক সুন্দর সুবাস, এখন প্লিজ আর কিছু করবেন না। এই দেখেন আমার ঠোঁট কেটে ফেলেছেন লিপ কিস করে। এখন যদি আবার লিপ কিস করেন মনে হয় না আমার ঠোঁটের জায়গায় থাকবে। আরে বোকা ছেলে, এটা কামড় না, একটু ভালোবাসা। এটা তুমি একটু পাবেই। ও আচ্ছা, আমি পাবো এটা তাই না? এখন যদি আমি আপনাকে লিপ কিস করি তাই আর এইভাবে জোরে কামড় দিই, তখন কি করবেন? তোমার যা ইচ্ছা খুশি করতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। ও আচ্ছা, তাহলে তো একটা সুযোগ নেওয়া যায় বলে আকাশ জান্নাতের ঠোঁট জোড়া কামড়ে ধরল। এমনভাবে কামড়ে ধরেছে জান্নাতের চোখ দিয়ে পানি চলে এসেছে, কিন্তু আকাশকে বাধা দিচ্ছে না। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর আকাশ জান্নাতকে ছেড়ে দিল। জান্নাত মাথা নিচু করে বসে আছে আকাশের পাশে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, একটা লিপ কিসকে চুপচাপ হয়ে গেলেন যে? কিছু করবে না নাকি আমাকে? না, কিছুই করব না। তুমি আমার একমাত্র বর, তোমাকে আমি কি করব? তোমার যা খুশি আমাকে করতে পারো। তুমি এখনো তো বিয়ে হয় নাই, বিয়ে হলে আদর করতে পারতাম। যে আদর করবে তোমার ওই কতটুকু বড় দেখি তো। নাট বল্টু মানে? এখানে আবার নাট বল্টু আসবে কোথায় থেকে? আরে তোমার ওইটা আমি তো সরাসরি বলতে পারছি না, তাই আর কি নাট বল্টু বললাম। যতটুকু বড় হয়েছে এটা দিয়ে তোমার চলে যাবে। কাছে আসো আর একটু আদর করে দেই। ঠিক আছে, আসলাম। আকাশ যেই জান্নাতের ঠোঁট জোড়া আবারও কামড়ে ধরতে যাবে, এমন সময় দরজার বাহির থেকে আকাশের আম্মু ডাক লাগালো, জান্নাত দরজা খোলো, আকাশের জন্য দুধ নিয়ে এসেছি, এটা খাইয়ে দাও, তাহলে শরীরে শক্তি পাবে। জান্নাত তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে নিজের জামা কাপড় ঠিক করে দরজা খুলে দিল। আকাশের আম্মুর হাত থেকে দুধের গ্লাস নিয়ে আকাশের কাছে চলে আসলো। তুমি আকাশকে খাইয়ে দাও, আমি চুলায় রান্না বসিয়ে এসেছি, রান্নাটা শেষ করে আসতেছি। এই বলে আকাশের আম্মু চলে গেল। এদিকে জান্নাত দরজা লাগিয়ে দিয়ে চলে আসলো আকাশের কাছে। দুধের গ্লাসটা আকাশের মুখের সামনে ধরতে আকাশ বলতে লাগলো, এটা খাইলে তো শরীরে শক্তি হয় না। তাহলে কোনটা খেতে চাও তুমি? যা, তোমার দুইটা খেতে চাই। দুষ্টু, তাড়াতাড়ি করে খেয়ে নাও, আবার আম্মু চলে আসবে। আকাশ একটা হাসি দিয়ে তাড়াতাড়ি করে দুধটা খেয়ে নিল। দুধ খাওয়া শেষ হতেই আকাশ বলতে লাগলো, আচ্ছা জান্নাত, আমার এই পিচ্চি স্বভাব তোমার কাছে ভালো লাগে নাকি? বলতে গেলে এক কথায় অনেক ভালো লাগে। তোমার এই বাচ্চামো স্বভাব, মাঝে মাঝে মনে হয় তুমি নিজেই একটা বাচ্চা। তাহলে আমাকে বিয়ে করতে চাও কেন? আমি যেহেতু বাচ্চা, আমাকে ছেড়ে দাও। তা বললে তো হবে না। এবার যেহেতু বলেছি বিয়ে করব, সো তোমাকেই বিয়ে করব। এখানে তুমি বাধা দিতে পারবে না, আর বাধা দিলেও আমি মানবো না। হ্যাঁ, তা তো জানি মানবে না, তাই তো কোনো কিছু বলি না। এখন আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। তুমি রুমে থাকবে নাকি নিচে চলে যাবে? তুমি ঘুমাও, আমি নিচে যাইতেছি। এই বলে জান্নাত চলে গেল নিচে। এদিকে আকাশ ঘুমিয়ে গেল। রাত 8টা, সবাই বসে আছে নিচে। এদিকে আকাশ এখনো ঘুমাচ্ছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, জান্নাত, আকাশ এখনো ঘুম থেকে ওঠে নাই নাকি? না আম্মু, আমি কিছুক্ষণ আগে ডেকে এসেছি, এখনো ঘুমাচ্ছে। ঠিক। ও আচ্ছা, ঘুমাক তাহলে, তাকে ডাক দিও না। চলো খাবার টেবিলে সবাই, খাবার দিয়ে দেই সবাইকে। আকাশকে না হয় অন্য একটা প্লেটে খাবার দিয়ে দেবো, রুমে নিয়ে যাইও। ঠিক আছে শাশুড়ি আম্মু। জান্নাত খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। গিয়ে দেখে আকাশ ঘুম থেকে উঠে গেছে। আকাশকে দেখে জান্নাত বলতে লাগলো, আকাশ ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি ফ্রেশ হয়ে এসেছি, খাইয়ে দাও। কেন, তুমি নিজের হাতে খেতে পারো না নাকি? না, আমি নিজের হাতে খেতে পারি না, খাইয়ে দাও। জান্নাত খাইয়ে দিতে লাগলো আকাশকে। খাওয়া দাওয়া শেষ করে দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় জান্নাত আকাশের বুকের উপর মাথা রাখলো আর বলতে লাগলো, আমি কি তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি? বেশি কষ্ট দাও নাই, তবে এরকম না করলেও পারতে। আচ্ছা, তোমার ভাইয়া মাফিয়া এটা না হয় বুঝলাম,
তোমার ভাইয়া কি বিয়ে করে নাই? হ্যাঁ ভাইয়া বিয়ে করেছে ভাইয়া, আর একটা মেয়ে আছে 12 বছর বয়স। সে এখনো থাকে না, সে এখানে থাকে না, নানু বাড়িতে থাকে, ওখানেই লেখাপড়া করে। এখানে আসলে এসব দেখলে পরে সে থাকতে পারবে না। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম তোমার ভাইয়া কোনো দিন বিয়ে করে নাই। তোমার ভাইয়া কি হয়তো কেউ মেয়ে দিবে না? আসলে এই সত্যি কথা কি জানো ভাইয়া, আগে কখনোই খারাপ কাজ করতো না। কয়েক বছর আগে ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এরপর থেকে ভাইয়া এই পথে নেমেছে। তবে এখন ভাইয়াকে সবাই সম্মান করে, ছোট থেকে বড় সবাই ভাইয়াকে চেনে। সবাই যেহেতু চিনে তাহলে আমি চিনলাম না কেন? নাকি তোমার ভাইয়ার সাথে আমার আগের জন্মের শত্রুতা ছিল? এই বলে দুজন হাসতে লাগলো। হাসাহাসি শেষ করে দুজন ঘুমিয়ে গেল। পরদিন সকাল 10টা, সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। নীলুফা দরজা খুলতেই দেখতে পেল জান্নাতের বড় ভাই জামির মির্জা এসেছে। জামির মির্জাকে দেখে নীলুফা সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আর জান্নাত কোথায়? আমরাও ভালো আছি। জান্নাত ভাবি ভিতরে সবার সাথে কথা বলছে, ভিতরে আসেন। জামির তার স্ত্রীকে নিয়ে ভিতরে আসলো। সোফায় বসতে বসতে বলতে লাগলো জামিরের স্ত্রী। বোনকে এক নজর না দেখে থাকতে পারো না, যখন বিয়ে দিব তখন থাকবে কি করে? জানি না তখন কিভাবে থাকবো। ছোট থেকে আব্বু আম্মু মারা যাওয়ার পর আমি লালন পালন করেছি জান্নাতকে। জান্নাত তার ভাই জামি মির্জাকে জড়িয়ে ধরে বসে আছে। সবাই কথা বলতে লাগলো। এমন সময় জামি মির্জা বলতে লাগলো, জান্নাত যেহেতু এই বাসায় থাকে আর আকাশের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তা আর দেরি করে লাভ কি? তাদের দুজনের বিয়েটা দিয়ে দিলে হয়। তাদের দুজনের বিয়ে দিবেন তা ঠিক আছে, তবে আকাশ তো অসুস্থ, এখন বিয়ে দেওয়া যাবে না। কেন, আকাশের কি হয়েছে? গতকালকে না দেখলাম আকাশ সুস্থ। আসলে ভাইয়া, আমি আকাশের পায়ে গুলি করেছি। আকাশ এখন হাঁটতে পারছে না, বেশ কিছুদিন সময় লাগবে ডাক্তার বলেছে। তাই আমাদের বিয়েটা যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। এটা তুই একদম ঠিক করিস নাই। আচ্ছা, আকাশ সুস্থ হলে এরপর না হয় তোদের বিয়ে দেওয়া যাবে। সবাই এটা নিয়ে কথা বলতে লাগলো। দুপুরে খাওয়া দাওয়া করে জামির মির্জা এবং তার স্ত্রী চলে গেল তাদের বাসায়। আকাশ বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাব্বির। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাব্বির ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাব্বির বলতে লাগলো, কিরে, আসবো নাকি আমরা? সবাই তো এসেছে আমাদের বাসায়, বলতেছে তোর সাথে দেখা করবে। ঠিক আছে, সবাই যখন এসেছে তাহলে তাদের নিয়ে আমাদের বাসায় চলে আয়। আচ্ছা, আসতেছি তাহলে, এখন রাখলাম। এ বলে সাব্বির ফোনটা কেটে দিল। এদিকে জান্নাত ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আকাশ, কাদের আসতে বললে তুমি? ওই আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে, তারা আসবে। তাদের জন্য হালকা পাতলা কিছু রান্না করে ফেলো। আমি তো রান্না করতে পারি না, আম্মুকে বলতেছি শিখিয়ে দেওয়ার জন্য আমাকে। আমি না হয় রান্না করে খাওয়াবো সবাইকে। ঠিক আছে, যাও তাহলে। জান্নাত চলে গেল নিচে। এদিকে আকাশ বসে বসে গেম খেলতে লাগলো। গেম খেলা শেষ করে আকাশ চলে গেল নিচে, সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আকাশ আম্মু দরজা খুলতে দেখতে পেল আকাশের সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে। তাদের ভিতরে আসতে বলল। সবাই এসে সোফায় বসে পড়ল। এদিকে জান্নাত সবার জন্য হালকা পাতলা কিছু রান্না করে নিয়ে আসলো। ভাবি, আপনি রান্না করেছেন? হ্যাঁ, আমি রান্না করেছি, তবে আমি রান্না করতে পারি না। আম্মু শিখিয়ে দিয়েছে আর আমি রান্না করেছি। তাহলে তো খাবারের স্বাদ খুব ভালো হবে। এই বলে সবাই খেতে লাগলো। খাওয়া দাওয়া করে সবাই কিছুক্ষণ গল্প করে চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। রাতে সবাই টেবিলে বসে আছে। সবাই আকাশও সুস্থ হয়ে গেছে। আকাশকে দেখে তার আব্বু বলতে লাগলো, আকাশ, তুই তো এখন সুস্থ হয়ে গেছিস, এখন না হয় তোদের বিয়েটা দিয়ে দিই, কি বলিস তুই? হ্যাঁ আব্বু, এখন না হয় আমাদের বিয়েটা দিয়ে দাও। জান্নাত, তোমার ভাইয়াকে কালকে আসতে বলো, কালকের রাতেই কাজে ডেকে তোমাদের বিয়ে দিয়ে দিব।
ঠিক আছে আব্বু, আমি খাবার খেয়ে ভাইয়াকে ফোন দিয়ে বলে দিব কালকে যাতে সবাইকে নিয়ে চলে আসে। এ বলে জান্নাত খাওয়া দাওয়া করে তার ভাইকে ফোন দিয়ে বলে দিল কালকে আসার জন্য। রাতে বিছানায় শুয়ে আছে দুজন। এমন সময় জান্নাত বলতে লাগলো, আকাশ তুমি খুশি তো এখন বিয়ে করলে? হ্যাঁ, আমি আর একা থাকতে পারছি না তোমাকে ছাড়া, তাই বিয়েটা করেই ফেলবো। হ্যাঁ জানি তো, আদর খাইয়ে খাইয়ে বাদর বানিয়েছি, এখন আমাকে ছাড়া থাকতে পারো না। হ্যাঁ, থাকবো কি করে বলো তো? তোমার ওই গোলাপি মিষ্টি ঠোঁট আর তোমার এই দুইটা জিনিস খুব ভালো লাগে। দুষ্টু, এসব বলো না, এখন ঘুমাও, সকালে আবার অনেক কাজ আছে, আমাদের বিয়ের কেনাকাটা করতে হবে। হ্যাঁ। এ বলে আকাশ জান্নাতের বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। পরদিন সকালে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল শপিংয়ে। হালকা পাতলা শপিং করে চলে আসলো বাসায়। রাতে আকাশের সকল বন্ধু বান্ধব এবং জামিরের সকল আত্মীয় স্বজনরা চলে এসেছে আকাশদের বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ হতেই জামির বলতে লাগলো, কিরে তোদের না বলছি কাজী সাহেবকে নিয়ে আসতে? রাত আর কত হবে, 11টা বেজে গেছে। এই তো কাজী সাহেবকে নিয়ে এসেছে। কাজী সাহেব এসে আকাশ এবং জান্নাতের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত 2টা অবধি সবাই আড্ডা দিয়ে যার যার রুমে চলে গেল। এদিকে আকাশ চলে আসলো জান্নাতকে নিয়ে রুমে। আকাশ জান্নাতকে কোলে তুলে নিল। আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো আকাশ। বিছানায় জান্নাতকে শুয়ে দিয়ে জান্নাতের ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। আস্তে আস্তে জান্নাতের শাড়ি খুলে ফেল। জান্নাতের পরনে শুধু বিড়া ছাড়া আর কিছুই নেই। জান্নাত, ব্রা খুলে ফেলি তোমার, এটার জন্য খুব অসুবিধা হচ্ছে ধরতে। ঠিক আছে, খুলে ফেলো। আকাশ জান্নাতের বিড়াটা খুলে ফেল। থাক, বাকিটা আর বললাম না, আপনারা বুঝে নেন কি হয়েছে। আজকের গল্পটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি তোমাদের সাথে নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে। আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সমাপ্ত।